অডিও কথনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা শুরু করেছিলাম সমরেশ মজুমদারের উপন্যাস তীর্থযাত্রী। উপন্যাসটি আমি মোট ৫টি পর্বে পড়েছি। প্রথম ৪টি পর্ব আমি আগেই পড়েছি এবং আপলোড করেছি। প্রথম ৪টি পর্বের লিঙ্ক আমি আজকের পর্বের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আজকে আমি পড়ছি উপন্যাসটির শেষ পর্ব। চার্লিকে আঘাত করে নার্ভাসনেসটা আরও বেড়ে গিয়েছিল পার্থর। এই সময় চার্লি উবু হয়ে বসতেই তার মনে হলো নিগ্রোটাকে মারার এই সুযোগ। ওর মাথায় এখন স্বচ্ছন্দে আঘাত করা যায়। মাইক আঘাত পেয়েছে। চার্লি যদি আহত হয় তাহলে আর অ্যানকে পাওয়ায় কোনো অসুবিধে নেই। সে হ্যান্ডেলটা তুলল। এই মুহূর্তেই চার্লি মুখ ফিরিয়েছিল দরজার দিকে। অ্যান পালিয়ে যাচ্ছে এই বোধ তাকে সজাগ করেছিল। ফলে সে নড়ে উঠতেই পার্থর হ্যান্ডেল লক্ষ্যভ্রষ্ট হলো। মাথার বদলে চার্লির কাঁধে পড়ল সেটা। কোঁক করে উঠল চার্লি। তারপরে ওর শরীর মেঝে ২-৩টে পাক খেল। পার্থর মুখে তখন হাসি ফুটেছে। সে মাইকের দিকে তাকালো। মাইক তখনও ভাঙা খাটের উপর আধশোয়া। চোখাচোখি হতেই মাইকের ঠোঁট নড়ে উঠল। থ্যাংক ইউ, তুমি ওই ব্ল্যাকিটাকে শেষ করেছ। অলমোস্ট। পার্থ হ্যান্ডেলটা নিয়ে ভাঙা বিছানার পাশে এগিয়ে এলো। এখন আমি যা বলবো তাই তোমাকে শুনতে হবে। ওর চোয়াল শক্ত। ইয়েস, মাইক কোনো মতে বলল। একটু আগে তুমি আমাকে ব্ল্যাকই বলেছ, তাই তো? ওয়েল, আমি কি ভুল বলেছি? অফকোর্স ভুল বলেছ। কি ভাবো তোমরা নিজেদের? আমি কিছুই ভাবি না। এখন তুমি কি চাও? রাত। রাত আর কতটুকু অবশিষ্ট আছে? অনেক। তুমি কি উঠে দাঁড়াতে পারবে? কেন? তাহলে ওই নিগ্রোটাকে নিয়ে পাশের ঘরে যাও। আমি অ্যানকে ফিরিয়ে আনছি। বাধ্য ছেলের মতো মাইক ওঠার চেষ্টা করছিল। পার্থ ঘুরে দেখল চার্লি নিথর হয়ে পড়ে আছে দরজার কাছে। ওই বিশাল শরীরটাকে সে শুইয়ে দিতে পেরেছে। ভাবতেই নিজের ওপর খুব আস্থা বেড়ে যাচ্ছিল ওর। লম্বা লম্বা পা ফেলে চার্লির শরীরটা বাঁচিয়ে দরজার কাছে পৌঁছে গেল। তারপর হ্যান্ডেলটাকে দেখল। এটা নিয়ে অ্যানের সামনে যাওয়াটা খুব শোভন হবে না। আর তখনই প্রচণ্ড আঘাত পেল সে হাঁটুর উপরে। হুড়মুড়িয়ে দরজার পাশে পড়ে গিয়ে সে মুখ ফেরাতেই দেখল চার্লি পা গুটিয়ে নিয়ে সোজা হয়ে দাঁড়াচ্ছে। ও তাহলে অজ্ঞান হয়নি? পার্থ হ্যান্ডেলটাকে আঁকড়ে ধরে উঠে বসতে চাইল, কিন্তু তার আগেই আরেকটা লাথি খেলো মুখে। শরীরটা দেয়ালের সঙ্গে ঘষতে যেতেই হ্যান্ডেলটা তুলে নিল চার্লি। মুখে চটচটে নোনতা স্বাদ। পার্থ অস্পষ্ট দেখল চার্লির হাত উপরে উঠে যাচ্ছে। আর্তনাদ করে পার্থ কেঁদে উঠল। মেরো না, আমাকে মেরে ফেলো না। সে চোখ বন্ধ করলো অন্তিম আঘাতের জন্য। ১ সেকেন্ড, ২ সেকেন্ড। তারপর ফায়ারপ্লেসের আগুন ছিটকে উঠল। হ্যান্ডেলটাকে সেখানে ছুঁড়ে ফেলে চার্লি থুতু ফেলল মেঝেতে। পার্থ চোখ বন্ধ করলো আবার। চার্লির দাঁড়াতে খুব কষ্ট হচ্ছিল। কাঁধ যেন ব্যথায় ছিঁড়ে যাচ্ছে। সে টলছিল এবং সেই অবস্থায় প্যাসেজে পা বাড়ালো। এবং তখনই তার খেয়াল হলো এই ঘরের বাইরেটা অন্ধকার। আবার ঘরে ঢুকলো সে। মাইক তখন উঠে দাঁড়িয়েছে, কিন্তু দাঁড়ানোর ভঙ্গিতেই বোঝা যায় যে সে অশক্ত। চার্লি সেটা যাচাই করে বলল, ওকে ধন্যবাদ দেয়া হচ্ছিল না? আমি শেষবার বলে দিচ্ছি, আর আমি ছেড়ে দেব না। তারপর টর্চ তুলে নিয়ে প্যাসেজে চলে গেল। কাঁধে যন্ত্রণা তার শীতবোধকেও কমিয়ে দিয়েছে। সে থপথপ করে স্টোরের কাছে গেল। টয়লেটটা খুঁজল। না, অ্যান এখানে নেই। কোথায় যাবে? এই ঠান্ডায় নিশ্চয়ই বাইরে বের হবে না। ওরা বলেছিল এখানে আরেকটা ঘর আছে। প্যাসেজ ধরে এগিয়ে এলো চার্লি। ওর চোখের সামনে একটি উলঙ্গ সাদা মেয়ে ছাড়া কিছুই নেই। দরজাটা খুঁজে পেল চার্লি। বুঝল ভেতর থেকে বন্ধ। অন্ধকারে নিঃশব্দে হাসল সে। তারপর কয়েক পা পিছিয়ে গিয়ে অন্য কাঁধে সজোরে আঘাত করল পাল্লায়। ৩ বার ছিটকে খুলে গেল দরজা। অন্ধকার ঘরের দিকে তাকিয়ে চার্লি ডাকল, ওয়েল, অনেক হয়েছে, এবার চলে এসো মিস। আই ওয়ান্ট ইউ। সামান্য অপেক্ষা করল সে। ভেতর থেকে কোনো শব্দ এলো না।
এবার টর্চের আলো ফেলল। ঘরটা ফাঁকা, কোনো মানুষ নেই, এমনকি লুকোবার জায়গা বলতে একটা তক্তাপোষ। নিচু হয়ে তার তলাটা দেখল সে। না, সেখানেও অ্যান নেই। মাথা গরম হয়ে গেল চার্লির, এবং তখন আলো পড়ল ভেতরের দরজাটার উপরে। দৌড়ে সেখানে চলে এলো সে। ওপাশেও তাহলে আরেকটা ঘর আছে। দরজাটাকে বন্ধ করেছে অ্যান। চার্লি চিৎকার করলো, দরজা খোলো। এই সময় তার কানে এলো কোথাও যেন আঁচড়ানোর শব্দ হচ্ছে। সে আরেকবার চিৎকার করে ডাকতেই কয়েকটা জন্তু আচমকা চেঁচিয়ে উঠল। ডাকটা এমনই সাংঘাতিক যে চার্লি ঘাবড়ে গেল। এখানে জন্তু এলো কোত্থেকে? সে পাগলের মতো বন্ধ দরজার উপরে আছড়ে পড়ল। মিনিট তিনেক বাদে একটা পাল্লা ভাঙতেই মনে হলো বাইরের জন্তুগুলো প্রচণ্ড বেগে হল্লা জুড়ে দিয়েছে। বড় বড় নিঃশ্বাস ফেলল সে। দুটি দরজা ভাঙার পরিশ্রম জখম কাঁধটাকে আরো কাহিল করেছে। সে টর্চ জ্বালতেই অ্যানকে দেখতে পেল। ঘরের ডান দিকের কোণে জড়সড় হয়ে মেয়েটা বসে আছে, দু হাতে মুখ ঢাকা, সমস্ত শরীর থরথর করে কাঁপছে। চার্লি হাসল। পারলে পারলে আমাকে ঠেকাতে? নাও, কামন। মাঝখানের ঘরে একটা তক্তাপোষ আছে। অ্যান ধীরে ধীরে মুখ সরালো। তার চোখে টর্চের আলো স্থির হয়ে থাকায় সে ভালো করে তাকাতে পারছিল না। একটু একটু করে উঠে দাঁড়িয়ে সে বলল, ও মাই গড, নো, নোবডি উইল সেভ ইউ। তুমি এখন আমার জন্যে। চার্লি হাসল। হাসিটা কানে আসা মাত্র অ্যান চিৎকার করে উঠল, না, কক্ষনো না। কক্ষনো না? ব্যঙ্গ করল চার্লি। কেন? ওই ইন্ডিয়ানটা কি আমার চেয়ে খুব কাজের ছিল? বেশ তো, দরজা বন্ধ করে শুয়েছিলে, নাকি ওই হোয়াইটটিকে দেখে? চলে এসো, আর ন্যাকামি ভালো লাগছে না। চার্লি অ্যানের মুখ থেকে আলো না সরিয়ে 2-3 পা এগিয়ে এলো। ওপাশের দরজায় শব্দ করে জন্তুগুলো নখ দিয়ে আঁচড়াচ্ছে। অ্যান পাগলের মতো সেদিকে ছুটে যেতেই হোঁচট খেল এবং শরীরের ভার রাখতে না পেরে একটা কিছুর উপর দিয়ে ওপাশের মেঝেতে টলে পড়ল। অ্যান পালিয়ে যাচ্ছে ভেবে চার্লি ত্রস্তে আলোটা দরজার গায়ে ফেলতেই মৃতদেহটাকে দেখতে পেল। অ্যান ওর গায়ে হোঁচট খেয়ে ওপাশে পড়েছে। মৃতদেহ? সঙ্গে সঙ্গে সিঁটিয়ে গেল চার্লি। ওর হাত কাঁপতে থাকলো। আলোটাকে মৃতদেহের মুখের উপর ফেলতেই নেকড়েদের আধ খাওয়া মুখ বীভৎসভাবে যেন তার দিকে তাকালো। আর তখনই চার্লি একটা ভৌতিক আর্তনাদ করে দরজার কাছে ছিটকে সরে গেল। ডেড বডি! এখানে একটা ডেড বডি! চিৎকার করে উঠল চার্লি। তার হাতের আলো তখন মৃতের উপর কাঁপছে। চার্লির ভয় পাওয়াটা বুঝতে পারল অ্যান। সে অবাক হয়ে মুখ তুলতেই দেখতে পেল কিছু একটা তার সামনে পড়ে আছে। এটা ডেড বডি? ওটা দেখে চার্লি ভয় পেয়েছে। সে অবাক হয়ে মৃতদেহের দিকে তাকালো। বীভৎস দৃশ্যটা দেখে ওর চোখ বন্ধ হয়ে গেল এবং তখনই ঘরটা অন্ধকার হয়ে গেল এবং পালিয়ে যাওয়া চার্লির শব্দ কানে এলো। পেছনের দরজায় তখনও নেকড়েগুলো আঁচড়ে যাচ্ছে। অ্যানের মনে হলো ওর হৃৎপিণ্ড বন্ধ হয়ে যাবে। সে আতঙ্কে উঠে দাঁড়ালো এবং তক্ষুনি আরেকটা কথা তার খেয়ালে এলো। এই মৃতদেহের জন্য চার্লি ভয় পেয়ে পালিয়েছে। তার মানে এই মৃতদেহ তাকে চার্লির হাত থেকে বাঁচিয়েছে। অতখানি আতঙ্কের মধ্যেও তার বুক থেকে একটা স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে এলো। তার মনে হলো, যাই হোক না কেন, এই ঘরে থাকা তার পক্ষে নিরাপদ। একটা মৃতদেহ কয়েকটা জীবন্ত মানুষের লোভ থেকে নিশ্চয়ই বাঁচিয়ে রাখবে তাকে। কিন্তু তারপরে এই চোখের সামনে সেই বীভৎস মুখটা ভেসে উঠতেই গলা থেকে গোঙানি ছিটকে এলো। নখের আওয়াজ তার সমস্ত নার্ভকে ফালা ফালা করে দিচ্ছিল। অ্যান আর পারল না। এক দৌড়ে সে মাঝের ঘরে চলে এলো। দরজাগুলো চার্লি ভেঙেছে। ঠান্ডা জড়িয়ে ধরছে অক্টোপাসের মতো। হাতড়ে হাতড়ে অ্যান তক্তপোষটা খুঁজে পেল। শোয়ার ঘরে চার্লিকে কেউ যেন তাড়িয়ে নিয়ে এলো। ঘরে ঢুকতেই সে চিৎকার করে উঠল, ডেড বডি! ওই ঘরে একটা ডেড বডি রয়েছে। কি ভয়ঙ্কর সেটা, তোমরা জানো? পার্থ এবং মাইক তখন দুটো চেয়ারে পাশাপাশি বসে। পেছনে ফায়ারপ্লেসের আগুন কমে এসেছে। ওরা দেখলো চার্লির চেহারাটা নিমেষেই পাল্টে গেছে। শরীর কাঁপছে, চোখ বিস্ফোরিত, বারবার পেছন ফিরে তাকাচ্ছে সে।
চার্লি ওদের সামনে চলে এলো। তোমরা শুনতে পাচ্ছ? ওই ঘরে একটা ডেড বডি পড়ে রয়েছে। তার মুখের মাংস কেউ খেয়ে নিয়েছে। মাইক ধীরে ধীরে মাথা নাড়ল। জানি। জানো? তোমরা জানো? ও গড, তোমরা জেনেও আমাকে বলনি? মৃতদেহ দেখে তুমি ভয় পেয়েছ? পার্থ এখনো তার মুখের যন্ত্রণাটাকে ভুলতে পারছিল না। হ্যাঁ, পাই। ওইরকম বীভৎস মুখ দেখলে যে কেউ ভয় পাবে। চার্লি ভাঙা খাটের একপাশে কোন রকমে স্থির হয়ে বসবার চেষ্টা করল। সে তখনও কাঁপছে। মাইক জিজ্ঞাসা করল, অ্যান কোথায়? অ্যান? তোমাকে একটা খবর দিচ্ছি। মেয়েটা হয় ডাইনি নয় প্রেতিনী। খুব ভয়ঙ্কর মেয়ে। চার্লি চোখ বন্ধ করে যেন কোনো দৃশ্য কল্পনা করেই শিউরে উঠল। মাইক জিজ্ঞাসা করে উঠল, কি যাতা বলছ? ঠিক বলছি। না হলে অন্ধকার ঘরে ওইরকম মাংস ওঠা মৃতদেহের আড়ালে কেউ বসে থাকতে পারে? লাখ টাকা দিলেও আমি পারতাম না। চার্লি ফিসফিস করে বলল। পার্থ উঠল। চার্লিকে এই মুহূর্তে অত্যন্ত ভীতু এবং সরল মনে হচ্ছে। এই লোকটাই যে কিছুক্ষণ আগে অত ভয়ানক চেহারার হয়ে উঠেছিল তা কে বলবে? মাইক জিজ্ঞাসা করল, কোথায় যাচ্ছ? ওকে নিয়ে আসি। ওই ঘরে অ্যানের পক্ষে থাকা ঠিক নয়। ওকে তুমি কোথায় নিয়ে আসবে? পার্থ মাইকের মুখ দেখে বুঝতে পারল সে কি বলতে চাইছে। চটপট সিদ্ধান্ত নিল সে। মাঝখানের ঘরে, ওখানে একটা তক্তাপোষ আছে। না। মাইক মাথা নাড়ল। তুমি সেটা করতে পারো না। কেন? পার্থর মুখের যন্ত্রণা ভুলে গেল। একমাত্র সাদা চামড়ার মানুষ হিসেবে আমারই সেই অধিকার আছে। ভুলে যেও না আমি তোমাদের আশ্রয় দিয়েছি। মাইক কাঁধ নাচালো। তাহলে তো চার্লির গায়ের জোরের কাছে আমরা হার মেনেছিলাম। তাছাড়া তোমরা দুজনেই ওকে আলাদাভাবে চেয়েছ, কিন্তু পাওনি। আমি সুযোগটা পেতে চাই। মাইক উঠল। তারপর পার্থর পাশ কাটিয়ে দরজার দিকে পা বাড়ালো। ওর যে হাঁটতে খুব অসুবিধা হচ্ছে না তা বোঝা যাচ্ছিল। অন্ধকার প্যাসেজে দাঁড়িয়ে মাইক চিৎকার করল, অ্যান! কোনো সাড়া এলো না। শব্দটা বন্ধ দেয়ালে ধাক্কা খেতে লাগলো। মাইক আবার ডাকলো, অ্যান! আমি মাইক বলছি, চলে এসো। এবার অ্যানের গলা শোনা গেল। কেন? তোমার আর কোনো ভয় নেই, আমি কথা দিচ্ছি। আমি এখানে বেশ আছি। তুমি একটা ডেড বডির সঙ্গে থাকতে পারো না। ওখানে গিয়ে কি হবে? তোমরা আমাকে দয়া করে একা থাকতে দাও প্লিজ। মাইক অসহিষ্ণু হলো। ও নো, তুমি মিথ্যে ভয় পাচ্ছ। এরা আর তোমাকে ভয় দেখাবে না। অ্যানের গলা শোনা গেল। ওখানে গিয়ে আমি কি করব? কি করবে? অ্যান, তুমি বুঝতে পারছো না? যা হবার তা হয়েছে। এসো এখন আমরা রাতটাকে এনজয় করি, তুমি আর আমি। অ্যান, চলে এসো। মাইকের গলায় আকুলতা। কিন্তু অ্যান এই কথার জবাব দিল না। বেশ কয়েকবার ডাকাডাকি করে ব্যর্থ হলো মাইক। শেষ পর্যন্ত ক্লান্ত পায়ে ফিরে এলো সে ঘরে। পার্থ তার মুখের দিকে তাকিয়ে বলল, কি হলো? ও ঘরে গিয়ে ওকে টেনে নিয়ে এলে না কেন? চেয়ারে বসতে বসতে মাইক নিজের কোমরে হাত রাখলো। এখানে ব্যথা হচ্ছে। ওর সঙ্গে বোধহয় শক্তিতে পেরে উঠবো না এখন। চার্লি আমার 12টা বাজিয়েছে। তাহলে তো তোমার সুযোগ চলে গেল। পার্থ যেন কিছুটা স্বস্তি পেল। মাইক কথাটা শুনে পার্থর দিকে তাকালো। তুমি পারবে? পার্থ নিজের মুখে হাত দিল। তার চোয়ালে এখনো চিনচিনে ব্যথা। ঠোঁটের ভেতরে কেটে গিয়েছিল তখন। রক্ত পড়েছিল। এখন নুনটা স্বাদ লেগে রয়েছে। সে মাথা নাড়ল। না, জোর জবরদস্তি করে কোনো কিছু হবে না। আমি এবং তুমি একটু আহত হয়েছি। চার্লি যাক না, ওর গায়ে তো খুব জোর। চার্লি দ্রুত মাথা নাড়ল। নো, নেভার। আমি একটা ডেড বডির কাছে ফিরে যেতে চাই না। পার্থ বলল, তাহলে আমরা কেউ আজ রাতের আর অ্যানকে চাইছি না। চার্লির মুখের চেহারা আবার পাল্টে গেল। সে মাইকের দিকে তাকাতে দেখতে পেল মাইক সম্মতির ঘাড় নাড়ছে। এবার চার্লি বলল, চাই, নিশ্চয়ই চাই। তুমি চাও না? পার্থ বলল, চাই, কিন্তু কিভাবে পাবো তাই জানি না। কয়েক সেকেন্ড কেউ কোনো কথা বলল না। নিভে আসা কাঠ কয়লা থেকে ফুটফাট শব্দ হচ্ছিল।
মাইক উঠল। হাত বাড়িয়ে কয়েকটা শুকনো কাঠ তুলে নিয়ে সে ফায়ার প্লেসের ভেতর গুজে দিল। চার্লি কিছুক্ষণ সেই ধোঁয়াটে আগুনের দিকে তাকিয়ে বলে উঠল, মেয়েটা নিশ্চয়ই ঠান্ডায় জমে গেছে। পার্থ উদাস গলায় বলল, ওখানে তো ফায়ার প্লেসও নেই। মাইক খাটের দিকে তাকিয়ে বলল, ওর সঙ্গে তো একটার বেশি কম্বলও নেই। পার্থ বলল, এভাবে ও ঘরে থাকা যায় না। চার্লি বলল, আর কিছুক্ষণ থাকলে অ্যান নিজেই মৃতদেহ হয়ে যাবে। ও ভগবান। পার্থ বলল, ঠিক ঠিক, আমাদের যা করার খুব দ্রুত করতে হবে। কি করা যায়? কয়েক সেকেন্ড আবার তিনজনেই চুপচাপ। ফায়ারপ্লেসে গুজে দেওয়া কাঠে নতুন আগুন ধরে যাওয়ায় সেটা দাউ দাউ করে জ্বলছে। ঘরটা হয়ে গেছে আলোকিত। মাইকের মুখটা আরো লাল দেখাচ্ছে। পার্থ সেদিকে তাকিয়ে বলল, আমাদের এক হতে হবে। মানে? মাইক তাকালো ওর দিকে। আলাদা আলাদা ভাবে আমরা অ্যানকে চাইছি। কেউ কাউকে ছেড়ে দিতে রাজি নই, তাই না? আমার অধিকার আছে, তোমার চামড়ার রং আছে, আর চার্লির গায়ে শক্তি আছে। আলাদা করে অ্যানকে দখল করতে চেষ্টা করে আমরা কেউই সফল হইনি। এখন তিনজনে যদি এক হই তাহলে বোধহয় ওকে পেতে অসুবিধা হবে না। পার্থ খুব ভেবেচিন্তে কথাগুলো বলল। সঙ্গে সঙ্গে চার্লি তার বিশাল হাত পার্থর দিকে এগিয়ে দিল। কিভাবে পারো সেটা নিয়ে আমি মোটেই ভাবি না। ওই সাদা চামড়ার মেয়েটাকে আধ ঘন্টার জন্য পেলেই আমি খুশি। আমি এক হতে রাজি আছি। পার্থ মাইকের দিকে তাকালো। মাইক এক দৃষ্টিতে চার্লিকে দেখছে। ওর দুই ঠোঁট টান টান। পার্থ তার নাম ধরে ডাকতেই সে মুখ ফেরালো। হোয়াই শুড আই? তুমি কি অ্যানকে চাও না? চাই, কিন্তু কারো সঙ্গে শেয়ার করে নয়। কারো শব্দটা যেন ইচ্ছে করেই বেঁকিয়ে বলল সে। তাহলে তুমি আজ কিছুতেই পাবে না ওকে। ব্যাপারটা বোঝার চেষ্টা করো। পার্থ বলল। কিছু বুঝবার নেই। তিনটে ডিফারেন্ট টাইপের পুরুষ একসঙ্গে একটা মেয়েকে ভোগ করবে, এসব তোমাদের দেশে চলতে পারে, কিন্তু আমাদের রুচিতে বাধে। পরিষ্কার জানিয়ে দিল মাইক। তারপর পা ছড়িয়ে দিল সামনে। একসঙ্গে? একসঙ্গে কে বলল তোমাকে? পার্থ অবাক গলায় বলল। একসঙ্গে নয়? তাহলে এক হতে বলার মানে কি? কি আশ্চর্য, তোমাদের দেখছি মাথায় কিছুই নেই। মাথায় কিছু নেই? হুম, আমাদের মাথায় যদি কিছু না থাকতো তাহলে 200 বছর তোমরা আমাদের অধীনে থাকতে না, তাই না? কাঁধ নাচালো মাইক। চার্লি থুপ করে থুতু ফেলল। এসব কথা বলার সময় এখন নয়, তবু প্রসঙ্গ উঠল বলেই বলছি। এরা যে বুঝেছিল তোমরা শক্তিহীন, অমনি এদেশ থেকে ছুঁড়ে ফেলে দিয়েছিল তোমাদের। ছুঁড়ে ফেলে দিয়েছিল? হো হো করে হেসে উঠল মাইক। আমরা দয়া করে চলে না গেলে ওরা কি করতে পারত? এখন এদের সো কল্ড স্বাধীনতার 35 বছর পরে এদেশে এসে আমি কি দেখলাম? সাধারণ লোক আমাকে দেখে সেলাম করে। আমার জন্য তারা রাস্তা ছেড়ে দেয়, টিকিট চেকার অন্যদের নাজেহাল করে, কিন্তু আমার টিকিট দেখতেই চায় না। লোকে আমার দিকে তাকিয়ে সসম্ভ্রমে বলে সাহেব। আর তুমি বলছো আমার মাথায় কিছুই নেই? আমি ভেবেছিলাম তোমরা যৌথ যৌন খেলা খেলতে চাইছো। পার্থ মাথা নাড়ল। না, মোটেই না। আমি বলতে চাইছি আমরা তিনজনে যদি খেয়েই না করি তাহলে ওই মেয়েটাকে ভোগ করতে কোনো অসুবিধা হবে না। মাইক একটু ভাবল। অন্য সময় হলে আমি কি বলতাম জানি না, তবে এই মুহূর্তে আমি ওকে চাইছি। যথেষ্ট অপমানিত হয়েছি, সুতরাং তোমাদের সঙ্গে হাত মেলাচ্ছি। চার্লির মুখে হাসি ফুটল। দ্যাটস লাইক এ গুড বয়। পার্থ বলল, তাহলে এই ঠিক হলো। আমরা যা করব তিনজনে এক হয়ে সিদ্ধান্ত নিয়েই করব। বাকি দুজন মাথা নাড়ল। ডান। পার্থ এবার উঠে দাঁড়ালো। তাহলে চলো, যাওয়া যাক। চার্লির মুখের হাসি মিলিয়ে গেল। কোথায়? ওই ঘরে? নো, নেভার। আমি যেতে পারবো না। কিন্তু অ্যানকে তো ওখান থেকে নিয়ে আসতেই হবে। ঠান্ডায় ও জমে গেলে আমাদের কোনো লাভ হবে না। আফটার অল একটা ডেড বডির সঙ্গে তো ওসব করা যায় না। কিন্তু ও একটা ডেড বডির সঙ্গে রয়েছে। উফ, কি ভয়ঙ্কর। চার্লি বিড়বিড় করল। হো, ঠিকই বলেছে চার্লি। অ্যানকে এই ঘরে ফিরিয়ে আনা দরকার। মাইক উঠল। ঠিক আছে, ওকে ফিরিয়ে আনতে তিনজনের যাওয়ার কোনো মানে হয় না।
তোমরা যাও, আমি ততক্ষণে কিছু একটা করি। এই ধরো, খাটটাকে ঠিক করে রাখি। চার্লি বলল। না, পার্থ আপত্তি জানালো। আমাদের তিনজনকেই একসঙ্গে যেতে হবে। যা করব তা তিনজনে শেয়ার করে করব। তাছাড়া আমরা দুজনে ওর সঙ্গে পেরে নাও উঠতে পারি। চার্লি হাঁ হয়ে গেল। তোমরা দুটো পুরুষ একটা মেয়ের সঙ্গে পারবে না? পারতাম, যদি তুমি আমাদের আহত না করতে। অতএব এ ব্যাপারে তোমার দায়িত্ব অনেক বেশি। গায়ের জোরের প্রয়োজন হলে তোমাকে দরকার হবে। লেটস গো। মাইক পা বাড়ালো। চার্লি মনে মনে বোধহয় গালাগাল দিচ্ছিল। তারপর হঠাৎ ফায়ারপ্লেসের আগুনের দিকে হাঁটু মুড়ে বসে বিড়বিড় করে কয়েকটা শব্দ উচ্চারণ করলো। শব্দগুলো উচ্চারণ করার সময় ওর বিশাল মাথা বারংবার ঝুঁকে পড়ছিল। মাইক এবং পার্থ অসহিষ্ণু চোখে এ দৃশ্য দেখছিল। চার্লির যেন মন্ত্র পড়া আর শেষ হচ্ছিল না। পার্থ বিরক্ত গলায় ডাকলো, চার্লি! ইশারায় তাকে অপেক্ষা করতে বলে জামার ভেতরে হাত ঢুকিয়ে একটা লোহার লকেট বের করে তাতে কয়েকবার চুমু খেয়ে নিল চার্লি। তারপর সেটাকে সযত্নে আবার বুকের ভেতরে চালান করে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। পার্থ দেখলো এখন আর চার্লির মুখে সেই অসহায় ভাবটা নেই। চোখাচোখি হতেই হেসে বলল, চলো। তিনটে কম্বল এবার তিনজনে জড়িয়ে নিল। তারপর একে একে প্যাসেজে চলে এলো। চার্লি বলল, এই ঘরের ওপাশে আরেকটা ঘর আছে, সেখানে ডেড বডি আর অ্যান পাশাপাশি। পার্থ টর্চ জ্বালল। দরজার পাল্লা ভেঙে হেলে রয়েছে। খুব সন্তর্পণে পা ফেলা দরকার। আলো নিভিয়ে ফেলল। মাইক বলল, ও যেন টের না পায় আমরা যাচ্ছি, বুঝলে? পার্থ বলল, টের পেলেই বা কি আসে যায়? এই বাংলো থেকে তো আর পালাতে পারবে না। মাইক বলল, কিছুই বলা যায় না। ও পাশের দরজা দিয়ে যে কেউ নেমে যেতে পারবে। তুমি পাগল হয়েছ? বাইরে এখন -3-4 ডিগ্রি হবে। ওখানে পা দিলেই মৃত্যু। তাছাড়া ওই শয়তান নেকড়েগুলোর নখের শব্দ শুনতে পাচ্ছ না? অ্যান ওই দরজা দিয়ে গেলে ওরা ছেড়ে দেবে? তবু আমাদের চুপচাপ যাওয়া উচিত। চার্লি, তুমি মাঝখানে এসো। ওকে গায়ের জোরে আনতে হবে। শব্দ না করে ওরা মাঝখানের ঘরটা পেরিয়ে এলো। এ ঘরের পাল্লাও ভেঙেছে চার্লি। পার্থ তা দেখে নিচু স্বরে বলল, গায়ের জোরে যে কাজ হয় না তার প্রমাণ তো দেখতে পাচ্ছ। কাজ হতো, শুধু ওই বীভৎস ডেড বডিটা যদি না থাকতো। চার্লি ফিসফিস করল। দরজায় দাঁড়িয়ে টর্চের আলো ফেলল পার্থ। চারপাশে একবার বুলিয়ে নিয়ে মৃতদেহের ওপর আলোটাকে স্থির করল। চার্লি সঙ্গে সঙ্গে একটা শব্দ করে চোখ বন্ধ করেছে। ওরা দুজন অবাক হয়ে দেখল মৃতদেহটা একা। অ্যানের কোনো চিহ্ন নেই। মাইক ফ্যাসফেসে গলায় বলল, ও পালিয়েছে। পার্থ মরিয়া হয়ে ঘরের মধ্যে ঢুকল। চৌকিদারের মুখের হাড় দেখা যাচ্ছে। সে ঘরটাকে দেখে নিয়ে বলল, না, পালাতে পারে না। অ্যান নিশ্চয়ই এই বাংলোয় আছে। মাইক হাত নাড়ল। কিন্তু আমরা তো ভেতর থেকেই এলাম, থাকলে দেখতে পেতাম না? চার্লি চোখ বন্ধ করে বলল, শি ইজ উইচ। ওই মৃতদেহটা ওকে হেল্প করেছে নিশ্চয়ই। চলো, এ ঘর থেকে বেরিয়ে যাই। আমাদের এখন আগুনের পাশে থাকা উচিত। বি কুইক। পার্থ চিৎকার করে উঠল, তোমরা ভীতু, ভীষণ ভীতু। মেয়েটা কখনো পালাতে পারে না। ওর চিৎকার শুনে নখের শব্দগুলো আচমকা থেমে গেল। পার্থ দৌড়ে মাঝখানের ঘরে চলে আসতেই বাকি দুজন তাকে অনুসরণ করল। খাটের ওপর সেই জীর্ণ গদিটা নেই। টর্চের আলো ফেলে সেটাকে খাটের নিচে আবিষ্কার করল। সে আর মাইক যখন প্রথম এই ঘরে ঢুকেছিল তখন গদিটা খাটের ওপরে ছিল। নিশ্চয়ই অ্যান এটাকে নিচে নামিয়েছে। তার অর্থ হলো ওরা যখন এই ঘর দিয়ে নিঃশব্দে পাশের ঘরের দরজায় গিয়েছিল তখন অ্যান ওই তক্তপোষের নিচে গদি পেতে লুকিয়েছিল। ওরা ও পাশের ঘরে ঢুকে যেতেই সে লুকোনো জায়গা ছেড়ে পালিয়েছে। সঙ্গীদের এত বিশদ না বুঝিয়ে পার্থ ঝটপট প্যাসেজে চলে এলো। মুখে বলল, ও নিশ্চয়ই এখানে আছে। তার টর্চের আলো প্যাসেজের শেষ প্রান্তে পৌঁছে গেল। তিনটে লোক বিজয় দর্পে সেখানে গিয়ে উপস্থিত হলো। পার্থ ডাকল, অ্যান, আমরা এসেছি। ভেতর থেকে কেউ কোনো সাড়া দিল না। পার্থ চার্লিকে বলল, স্টোরটা ভালো করে খুঁজে দেখো। এখানে অনেক হাবিজাবি জিনিস রয়েছে। মেয়েটাকে এখানেই খুঁজে পাবে।
চার্লি কথাটা শুনে মাইকের দিকে তাকালো। স্পষ্টতই তার ভেতরে ঢোকার একটুও ইচ্ছে নেই। তাকে ইতস্তত করতে দেখে পার্থ বলল, কি হলো? তুমি কি অ্যানের ওপর তোমার দাবি ছেড়ে দিচ্ছ? তৎক্ষণাৎ কাজ হলো। স্টোর রুমের ভেতরে ঢুকে গেল চার্লি। পার্থর হাত থেকে টর্চটা ছিনিয়ে নিয়ে কয়েক মুহূর্ত মাত্র। জিনিসপত্র সরানোর শব্দ হলো। তারপর বিরক্ত হয়ে বেরিয়ে এলো সে। বিড়বিড় করে বলল, মেয়েটা নির্ঘাত ডাইনি, নইলে ডেড বডি ওকে হাওয়া করে দেয়। পার্থ জিজ্ঞাসা করল, কি হলো? কি বলছো অমন করে? সেই সময় বাইরের নেকড়েগুলো একসঙ্গে ডেকে উঠল। পার্থর মনে হলো ওর সমস্ত শরীরে কাঁটা ফুটেছে। মাইক চাপা গলায় বলল, নেকড়েগুলো বোধহয় ওকে পেয়ে গেছে। অত সুন্দর মেয়েটাকে নেকড়েগুলো ছিঁড়ে ছিঁড়ে খাবে। উফ! মাইকের কথায় চার্লি মাথা নাড়ল। নো, হতেই পারে না। নেকড়েগুলো আমাদের পেছনে লেলিয়ে দেবে। নিশ্চয়ই প্রতিশোধ নিতে চাইবে। নেকড়েরা ডাইনিদের অনুচর হয়, আমি শুনেছি। বিলিভ মি। পার্থ কি করবে বুঝতে পারছিল না। সত্যি সত্যি নেকড়েগুলো এতক্ষণ ওপাশের দরজা ছেড়ে ঘুরে এদিকে চলে এসেছে। যেন কানের কাছে ওরা চিৎকার শুরু করেছে। না, ভূত প্রেতে সে বিশ্বাস করে না। মৃতদেহের স্বাদ পাওয়ায় এরকম ক্ষেপে উঠেছে জন্তুগুলো। অ্যানের সঙ্গে সে সমস্ত বিকেল পাশাপাশি কাটিয়েছে। এক বিছানায় গা লাগিয়ে থেকেছে। ও যদি ডাইনি হতো তাহলে... না, চার্লির বোকামিকে প্রশ্রয় দেবার কোনো মানে হয় না। সে টয়লেটে আলো ফেলল। কেউ নেই ওখানে। তাহলে মেয়েটা কোথায় গেল? আর এই প্রথম পার্থর শরীর শিরশির করে উঠল। মাইকের গলা শোনা গেল, আমি কিছুই বুঝতে পারছি না। চার্লির কথা যদি ঠিক হয় তাহলে আমাদের আগুনের পাশে ফিরে যাওয়াই উচিত। অন্তত শরীর গরম হবে। নেকড়েগুলো বোধহয় এবার ওপাশের দরজা আঁচড়াচ্ছে। শব্দ শুনে মনে হচ্ছে এদের সংখ্যা এখন আরো বেড়ে গিয়েছে। তিনজনে ক্লান্ত পায়ে প্যাসেজটা অতিক্রম করে শোয়ার ঘরের দরজায় এসে পাথর হয়ে গেল। ফায়ারপ্লেসের দিকে পিঠ দিয়ে অ্যান তাদের দিকে তাকিয়ে আছে। মাইক এবং পার্থ একসঙ্গে বলে উঠল, আরে তুমি! চার্লির হাত কাঁপতে লাগলো। সে কোনো মতে পার্থকে আঁকড়ে ধরল। যেও না, যেও না! পার্থ ঝাঁকুনি দিয়ে ওর হাত ছাড়িয়ে নিল। ওরা যখন চৌকিদারের ঘরে ছিল তখনই অ্যান সোজা এখানে চলে এসেছে। অ্যান যে তাদের দেখে একটুও খুশি হয়নি তা ওর মুখের অভিব্যক্তিতেই বোঝা যাচ্ছে। মাইক সন্দেহের গলা জিজ্ঞাসা করল, কোথায় ছিলে তুমি? অ্যানের ঠোঁট সামান্য ফাঁক হলো, কিন্তু সে কোনো শব্দ উচ্চারণ করল না। ওরা তখনও ঠিক দরজার সামনে দাঁড়িয়ে আছে। চার্লি হঠাৎ ওদের সরিয়ে এক পা এগিয়ে গেল। দোহাই অ্যান, যথেষ্ট হয়েছে। তুমি ওই নেকড়েগুলোকে সরিয়ে নাও, আমি প্রমিস করছি। আর তখনই সেই বিকট চিৎকারগুলো বন্ধ হয়ে গেল। যেন সুইচ টিপে কেউ শব্দ থামিয়ে দিল। আর নখের আওয়াজও। তারপর একটু দূরে, আরো দূরে শব্দগুলো উঠে উঠে মিলিয়ে গেল। চার্লি বড় বড় চোখে ওদের দিকে তাকালো। ভাবখানা যেন, কি বলেছিলাম এখন বিশ্বাস করছো তো? কিন্তু পার্থ লক্ষ্য করেছিল চার্লি বলা মাত্র অ্যানও খুব অবাক হয়েছে। সেও কান পেতে শব্দটা শুনতে চেয়েছে যেন। চেয়ারে বসে দুহাত কোলে নিয়ে এখন স্তব্ধ হয়ে চেয়ে রয়েছে। পার্থ কিছু বলার আগেই মাইকে এগিয়ে গেল। যত সব বুজরুকি! অ্যান, ওরা তোমাকে ডাইনি ভাবছে। তুমি কি ডাইনি? অ্যান এবার মুখ ফেরালো। ফায়ারপ্লেসের আগুনে ওর মুখের একাংশ লালচে দেখাচ্ছে। সামান্য হাসির রেখা ফুটলো কি ফুটলো না। ডাইনি? এখন আমি ডাইনি হতে পারলেই খুশি হতাম। গলার স্বর কাঁপছিল ওর। মাইক আরো কয়েক পা এগিয়ে ওর সামনে দাঁড়ালো। কিন্তু আমি বিশ্বাস করি না ও কথা। আমি জানি তুমি রক্ত মাংসের মানুষ। তুমি আমাকে চাও? ধীরে ধীরে উঠে দাঁড়ালো অ্যান। ওর শরীরে তখনও কাঁপুনি। হ্যাঁ, চাই। দু হাতে অ্যানের কাঁধ আঁকড়ে ধরল মাইক। প্রথম দেখার পর থেকেই আমি তোমাকে চাইছি। কিভাবে চাও? ওই দুটো লোক ড্যাবডেবিয়ে তাকিয়ে থাকবে আর তুমি আমাকে ভোগ করবে? অ্যানের চোখ মাইকের মুখের উপর স্থির। গলার স্বরে কি অভিমান? মাইক মাথা নাড়ল। না না, তা হতে পারে না। সে মুখ ফেরালো। এক হাতে অ্যানকে বুকের উপর টেনে নিয়ে এসে বলল, কি দেখছো তোমরা?
এখন আমাদের একা থাকতে দাও। পার্থ বলল, মাইক, তা হয় না। আমাদের মধ্যে যে কথা হয়েছে তা তুমি ভুলে যাচ্ছ। মাইক চিৎকার করল, আমি কোনো কথা শুনতে চাই না, তোমরা যাও প্লিজ। কথাটা শেষ হওয়া মাত্র চার্লি চাপা গলায় বলে উঠল, শুনলে শুনলে ওর কথা? মেয়েটা নিশ্চয়ই ওকে বশ করেছে, এতে কোনো ভুল নেই। যেই ওর শরীরে হাত দিতে যাবে অমনি ও পাখি হয়ে যাবে। প্রচণ্ড বিরক্তিতে পার্থ চার্লির হাতে আঘাত করল। তুমি কি অন্ধ? তুমি কি দেখতে পাচ্ছ না ও একটা সাধারণ মেয়ে? মাইক তোমার কুসংস্কারের সুযোগ নিচ্ছে। আঘাত খেয়ে চার্লির মুখে ক্রোধ জমেছিল। সে এবার অ্যানের দিকে তাকালো। তুমি বলছো ও ডাইনি নয়? না মাইক, তুমি ওখান থেকে চলে এসো, পার্থ আদেশের ভঙ্গিতে বলল। অ্যানের মাথায় গাল ছোঁয়ালো মাইক। তাই দেখে পার্থ দ্রুত কয়েক পা এগিয়ে এলো। মাইক! ও অ্যান, তুমি কি সুন্দর, কি নরম তোমার দেহ। পাগলের মতো অ্যানের শরীরে হাত বোলাচ্ছিল মাইক। হাত বাড়িয়ে ওর কাঁধ ধরে টানলো পার্থ। মাইক, তুমি চুক্তি ভাঙতে পারো না। এক হাতে পার্থকে ঝটকা মারল মাইক। কোনো চুক্তি আমি মানি না, গেট আউট আইসে। পার্থর হাত উঠল, সজোরে মাইকের চোয়ালে গিয়ে আঘাত করলো সেটা। পড়ে যেতে যেতে মাইক অ্যানকে কোনো রকমে সামলাতে চাইল। দু হাতে সেই মুহূর্তে অ্যানকে কাছে টেনে নিল পার্থ। মার খেয়ে চোখ খুলতেই মাইক দেখল পার্থ অ্যানকে জড়িয়ে ধরেছে। ক্ষিপ্ত মোষের মতো সে তেড়ে গেল সামনে, আর তখনই চটপট চার্লি মাঝখানে গিয়ে দাঁড়িয়ে মাইককে ঠেকালো। নো নো, এনাফ ফাইটিং। তার আগে আমি দেখতে চাই মেয়েটা সত্যি মেয়ে কিনা। পাত্র, তুমি ভালো করে মেয়েটাকে জড়িয়ে থাকবে। বাধা পেয়ে মাইক চার্লির দিকে তাকালো। চার্লি তখন অতি সন্তর্পণে অ্যানের দিকে এগোচ্ছে। একটা আঙুল তুলে চার্লি প্রথমে অ্যানের গালে ছোঁয়ালো। বিরক্তিতে অ্যান মুখ ফেরাতেই চার্লি মাথা নাড়ল। মেয়ে মানুষ বলেই তো মনে হচ্ছে। পাত্র, তুমি আরো শক্ত করে ধরো, ওর বুক ছুঁয়ে দেখতে হবে, ডাইনিদের বুক থাকে না। তৎক্ষণাৎ অ্যান চিৎকার করে উঠল, নো নো নো, পাত্র, আমাকে বাঁচাও। পার্থ চোখ বড় করল। চার্লি, ডোন্ট ডু দিস, শি ইজ পারফেক্টলি অল রাইট। অল রাইট? বিশ্বাস করতে যেন বাধ্য হচ্ছিল চার্লি। হ্যাঁ, ও একটা পুরো দস্তুর মেয়ে। অ্যানকে জড়িয়ে ধরতে পার্থর খুব আরাম লাগছিল, কিন্তু চার্লি বোধহয় এই কথায় সন্তুষ্ট হলো না। অ্যানের বুকের দিকে হাত বাড়িয়ে দিল সে। ছটফট করতে লাগলো অ্যান। সেই সঙ্গে ঝুঁকে পড়ে দাঁত বসিয়ে দিল চার্লির হাতে। মেরে ফেললো, মেরে ফেললো! প্রচণ্ড আর্তনাদ করে হাত সরিয়ে লাফাতে লাগলো চার্লি। আর সেই সময় বোধহয় কিছুটা ভয়ে, কিছুটা ঘাবড়ে গিয়ে পার্থ অ্যানকে ছেড়ে দিতেই সে ডিম ঘরের দরজায় বসে হাউ হাউ করে কাঁদতে লাগলো। চার্লির হাতের চামড়ায় বিন্দু বিন্দু করে রক্ত ফুটে উঠল। রক্ত দেখতে দেখতে হঠাৎ চার্লির মুখে হাসি ফুটল। লুক, হিয়ার ইজ মাই ব্লাড, ডিপ অ্যান্ড রেড। তারপর হঠাৎ মাইকের দিকে তাকিয়ে সে বলে উঠল, তোমার রক্ত কিরকম? এইরকম ঘন আর লাল? মাইক বোধহয় মতলব ভাবছিল। প্রশ্নটা শুনে মুখ বেঁকালো। মানুষের রক্ত একই রকম। মানুষ? চার্লি চেঁচিয়ে উঠল। লুক মিস, ওই সাদা চামড়াটা শেষ পর্যন্ত স্বীকার করলো আমি মানুষ। সুতরাং তোমার আর আপত্তি থাকার কথা নয়। এক হাতে সে খামচে ধরল অ্যানকে। পার্থর সঙ্গে সঙ্গে হ্যান্ডেলটা তুলে ধরল। নো, এভাবে তুমি ওকে পেতে পারো না। চার্লি ঘাড় ঘুরিয়ে হ্যান্ডেলটাকে দেখল, তারপর ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে বলল, তাড়াতাড়ি বলো কিভাবে পেতে পারি। অ্যানের শরীরটা ধীরে ধীরে ডিম ঘরে পা রাখলো। ওরা তিনজন হুমড়ি খেয়ে ওর পেছনে এসে দাঁড়ালো। হঠাৎ অ্যান ঘুরে দাঁড়ালো। কি চাও তোমরা? তোমাকে, তিনজনের মুখ একসঙ্গে উচ্চারণ করলো। তিনজনে একসঙ্গে? কাঁপছিল অ্যান। ওরা তিনজন পরস্পরের দিকে তাকালো। পার্থ মাথা নাড়ল। নো, আমি প্রথম। মাইক চিৎকার করে উঠল, হতেই পারে না, আমি প্রথম। পার্থ দাঁত ঘষল। কেন? তুমি প্রথম হবে কেন, সাদা চামড়া বলে? চার্লি হাসল, যেন লালা ঝরছিল তার হাসিতে। কিন্তু চামড়ার তলার রক্ত কিন্তু একরকম। এই সময় অ্যান কেঁদে উঠল হাউমাউ করে।
তোমরা যা করার করো, আমি আর পারছি না। কান্নাটা ঘরের ভেতর পাক খেতে লাগলো। চার্লি বলল, এইসব কান্না ফান্না থামাও মিস। অ্যান টলতে টলতে দরজার গায়ে গিয়ে সেখানে গাল চেপে ধরল। হুফ, আমি আর পারছি না। ডুকরে ডুকরে কাঁদতে লাগলো সে। চার্লি এগোতে যাচ্ছিল, কিন্তু বাকি দুজন তাকে বাধা দিল। পার্থ বলল, লেটস ডিসাইড কে আগে ওকে পাবে। সে ধীরে ধীরে কার্পেটের উপর বসলো। তাকে দেখে অন্য দুজন হাঁটু গেড়ে মুখোমুখি হলো। কিভাবে? পার্থ বলল, আমি টস করব। প্রথমে আমি আর চার্লি, যে জিতবে তার সঙ্গে মাইকের ভাগ্য ঠিক হবে। সহজরে হাত নাড়ল চার্লি। ইম্পসিবল। দুবার লাখ ট্রাই করতে আমি অন্তত রাজি নই। আর মাইক একেবারেই ওকে পেয়ে যাবে? কি বুদ্ধি তোমার! তাহলে? পার্থর মাথায় কিছুই ঢুকছিল না। এবার মাইক বলল, তাহলে ওকেই দায়িত্ব দাও। ও বলুক কাকে প্রথমে চায়। চার্লি মাথা নাড়ল। না, তা হয় না। পাত্র ওর সঙ্গে বিকেলবেলায় শুয়েছিল। ন্যাচারালি ও পাত্রকেই চাইতে পারে। বেটার একটা কাজ করা যাক। 6টা কাগজের টুকরো নাও, তার 3টেতে 1, 2, 3 লেখো। কাগজগুলো গোল্লা পাকিয়ে এখানে ফেলে দাও। আমরা 3জনে একটা করে গোল্লা তুলে দেখি কার ভাগ্যে কি পড়ল। বুঝতে পারলে তোমরা? পার্থ হাসল। গুড আইডিয়া। সে উঠে কাগজ খুঁজতে লাগলো। তারপর বিস্কুটের প্যাকেট থেকে কাগজ ছিঁড়ে আবার সেখানে ফিরে এসে বাবু হয়ে বসল। কলম আছে কারো কাছে? মাইক হাত বাড়িয়ে রুকস্যাকটা টেনে এনে কলম বের করে এগিয়ে দিল। চার্লির যেন তর সইছিল না। পার্থ কাগজের উপর লিখতে চেষ্টা করছিল, কিন্তু ভিজে কাগজ বলে অসুবিধে হচ্ছিল। হঠাৎ মাইক বলল, যদি আমরা 3জনে 3টে সাদা কাগজ তুলি? যদি নম্বর দেওয়া 3টে কাগজ পড়ে থাকে? সমস্যাটা মাথায় আসতেই পার্থ মুখ তুলে অ্যানকে দেখল। তাহলে ওকে ছেড়ে দেওয়া ঠিক হবে। আমাদের ভাগ্যেও নেই। নো, চার্লি বাধা দিল। 6টা কাগজ নয়, 3টেতে লেখো। আমি কোনো চান্স নিতে চাই না। কি বলো মিস? শেষ প্রশ্নটা ঠাট্টায় জড়ানো। কাগজ লেখা হয়ে গেলে গোল্লা পাকাচ্ছিল পার্থ। বাকি দুজন সতর্ক দৃষ্টি রাখছিল গোল্লার মধ্যে কোনো সংকেত রেখে দিচ্ছে কিনা। অর্থাৎ হঠাৎ মাইক বলল, আমার মনে হয় ওকে একবার জিজ্ঞাসা করা উচিত। কি জিজ্ঞাসা করবে? ওর কিছু চাই কিনা। পার্থ হাসল। তুমি কি ওর ফাঁসি দিচ্ছ? মাইক বলল, অনেকটা তো সেরকমই, অন্তত চার্লির হাতে পড়লে। ওকে ওকে, চার্লি ওদের থামালো। হে মিস, তুমি কি কিছু চাও? অ্যান কোনো সাড়া দিল না। চার্লি আবার প্রশ্ন করল। এবার অ্যান মুখ তুলল। তারপর ধীরে ধীরে মাথা নাড়ল। হ্যাঁ। বলে ফেলো কি চাও। এই ঘরে বসে আমরা তোমাকে যা দিতে পারি দেব। তার বদলে তোমার কাছে সুখ চাই, খুব কড়া ডোজের সুখ। চার্লি হাসল। ফ্রেশ এয়ার। অ্যান চোখ খুলল। একটু টাটকা বাতাস নিতে চাই। টাটকা বাতাস? পার্থ অবাক হলো। এখানে টাটকা বাতাস কোথায় পাবো? চার্লি জিজ্ঞাসা করল। আমাকে একটু দরজাটা খুলতে দাও 1 মিনিটের জন্যে। মিনতি করলো অ্যান ওদের দিকে তাকিয়ে। মাথা খারাপ? ও পালাতে চায়? পার্থ চেঁচিয়ে উঠল। কোথায় পালাবে? চারধারে নিশ্চয়ই এতক্ষণে বরফ জমেছে। ও কোথায় পালাতে পারে? চার্লি উত্তর দিল। কিন্তু ঠান্ডা হাওয়া ঢুকবে। মাইক আপত্তি করল। তা ঢুকুক, আমাদের শরীর এখন যথেষ্ট গরম। চার্লি উদার হলো। এই যে মিস, নট মোর দ্যান 1 মিনিট। যত পারো তার মধ্যে টাটকা বাতাস বুক ভরে নিয়ে তৈরি হও। ধীরে ধীরে দরজার ছিটকিনি এবং হুড়কো খুলল অ্যান। চার্লি ইশারা করতেই পার্থ গোল্লাগুলোকে সামনে গড়িয়ে দিল। ওরা 3জনে চিলের মতন সতর্ক চোখে গোল্লাগুলোকে ঠাউর করতে চেষ্টা করল। ওর মধ্যে কোনটাতে 1 নম্বর লেখা। ওই 3টে গোল্লার বাইরের সমস্ত জগৎ ওদের কাছে মুছে গেল এক পলকে। দরজায় পিঠ দিয়ে অ্যান ওদের দেখল। 3টে মানুষ বন্য জন্তুর মতো ঝুঁকে আছে। 3 রকম চামড়ার 3টে মানুষ। নিজের অধিকার অর্জন করার জন্য 3টে শকুন ওঁত পেতেছে। সে নিঃশ্বাস ফেলল। যতক্ষণ এদের মুখে মুখোশ ছিল ততক্ষণ সে কিচ্ছুতেই হয়তো আপত্তি করত না, কিন্তু এখন তার ঘেন্না করছে। এদের হাত থেকে সে পালাবে কোথায়?
চারধারে বরফ আর বরফ। 3টে পুরুষের মিলিত শক্তির হাত তাকে ঠিক টেনে নিয়ে আসবে। দখল চাই, ক্ষমতা চাই। পৃথিবীর যেখানে যা কিছু নরম তাই দখল করার জন্য হাত বিস্তৃত হচ্ছে। আর আশ্চর্য, শরীরের চামড়ার রং ভিন্ন হলেও ওদের 3টে হাতের রং এক, কুচকুচে কালো। অ্যান ফিরল। তারপর ধীরে ধীরে দরজার পাল্লা খুলল। এক ঝলকা হিম বাতাস তার শরীর ভিজিয়ে দিয়ে গেল, কিন্তু চোখের সামনে গভীর অন্ধকারের বদলে নরম আলোয় মাখামাখি হয়ে গেছে পৃথিবীটা। অ্যান বুক ভরে নিঃশ্বাস নিতেই চমকে উঠল। ওটা কি? বেথেলহেমের সেই তারা, যা গড়িয়ে গড়িয়ে যাচ্ছে আকাশের গায়ে। তারপরে দূরে এক পাহাড়ের চূড়োয় বলটা স্থির হলো। পর মুহূর্তে এক আশ্চর্য রক্তরঙা চেহারা নিয়ে এলো সারা আকাশ। এপাশে তখন মাথা তুলেছে সোনার তাল, ওপাশের সেই লাল বল ক্রমশ লাল মণিমুক্তা খচিত মুকুট হয়ে গেল আচমকা। ওটা কি কাঞ্চনজঙ্ঘা? অ্যান পাগলের মতো চিৎকার করে উঠল। 3টে হাত তখন কাগজের গোল্লাগুলো মুঠোয় ধরেছে। চিৎকারটা শুনতেই তারা কেঁপে উঠল। এটা যেন ঠিক মানুষের গলা থেকে স্বাভাবিকভাবে আসেনি। অবাক হয়ে কার্পেটের উপর বসা 3জন মুখ তুলতেই দেখল দরজা জুড়ে অ্যানের শরীর সমস্ত পৃথিবী থেকে তাদের আড়াল করে রেখেছে। সে শরীরের পাশ দিয়ে নরম সোনার আলো ঝিকমিকিয়ে এই ঘরে ঢোকার চেষ্টা করছে। 2 হাত মাথার উপরে ছড়িয়ে অ্যান প্রবল আনন্দে আবার চিৎকার করে উঠল। এই চিৎকারে কোনো ভয় নেই, কোনো জাগতিক দুঃখ নেই, ঘৃণা নেই। পরম সুখে আপ্লুত না হলে মানুষের শরীরে এই শব্দ জন্ম নেয় না। অ্যান কি দেখছে তা ওরা জানল না, কিন্তু ওদের মুঠো শিথিল হওয়ায় কাগজের গোল্লাগুলো পড়ে গেল। ওদের চোখের সামনে অ্যানের শরীর এখন সিলুটের চেয়েও ঝাপসা। নবীন সূর্যরশ্মি ওদের যেন অন্ধ করে দিচ্ছিল। শুধু ওরা শুনল অ্যান মন্ত্রোচ্চারণের মতো বলছে, ও ভগবান, আমার ভগবান। এতক্ষণ আমি পড়ে শোনালাম সমরেশ মজুমদারের উপন্যাস তীর্থযাত্রী এর শেষ পর্ব। অডিও কথনে আমাদের গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন। আমাদের গল্প পাঠ আপনাদের কেমন লাগছে এবং এই উপন্যাসটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন। আমাদের পরবর্তী গল্প আসছে খুব শীঘ্রই। গল্পটি আপলোড হওয়ার সাথে সাথেই নোটিফিকেশন পেতে হলে আমাদের সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটি চেপে রাখুন। গল্প পড়ি, গল্প শুনি, বাংলা গল্প ছড়িয়ে পড়ুক সবখানে।